আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ফ্যামিলি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ফ্যামিলি ব্লগে মানহামণি থাকছে মানহার বাবা এবং থাকছি আমি। তো মানহামণিকে নিয়ে রিসেন্টলি গিয়েছিলাম ধানমন্ডি লেকে বেড়াতে। তো ওখানে ঘুরতে যাওয়ার পর ফিরার পথে যেই পরিমাণ বৃষ্টি হয়, তো আমরা এক্কেবারে ৩ জনই ভিজে যাচ্ছিলাম। আমাদের মাথা, শরীর-টরীর, জামাকাপড় সব ভিজে যাচ্ছিল। তো রাস্তার মধ্যে আমরা দেখলাম যে ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্ট, মানে এত পরিমাণ বৃষ্টি, আমরা ওখানে না নামলে মনে হয় বাসায় যাইতে পুরা চুবেই যাইতাম। আর দুপুরে বাসায় রান্না করা ছিল না। তো মানহার বাবা চিন্তা করলো যেহেতু বিকাল হয়ে গেছে তাহলে আমরা একটা কাজ করি। আমরা এখান থেকে বৃষ্টিতে না ভিজে আমরা ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নেই। তাহলে বাসায় গিয়ে রান্না করার সময় পাওয়া যাবে বা এখান থেকে পার্সেল নিয়ে গেলে হয়ে যাবে। তো যেমন চিন্তা তেমন কাজ। বৃষ্টির পরিমাণ, আমরা যত সামনের দিকে যাচ্ছিলাম বৃষ্টির পরিমাণ তত বাড়ছিল। দিশামিশা না পেয়ে মানহার আব্বু যখন দেখলো যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, বলল যে, "চলো আমরা এখানে বসে কিছু খেয়ে নেই।" তো যেমন চিন্তা তেমন কাজ। আমরা একদম সুন্দর করে রেস্টুরেন্টের সামনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরও যা ভিজা তো ভালোই ভিজছি। পুরোপুরি ভিজে যাওয়ার চেয়ে তো নেমে যাওয়াটা ভালো। তো আমরা রিক্সা ছেড়ে দিলাম। তারপর আমরা রেস্টুরেন্টে উঠলাম। উঠে টিস্যু দিয়ে মাথা-টাথা মুছলাম। ড্রেসে যে পানি-টানি লাগছে সেগুলা মুছলাম। মানহার বাবার শার্ট-টার্টও ভিজে গেছে। মানহামনির মাথার চুল-টুল সব ভিজে গেছে। কি একটা অবস্থা! মানহার বাবা বলতেছে যে, "মানহাকে তুমি মাথাটা ভালো করে টিস্যু দিয়ে মুছে নাও।" মানহা বলতেছে, "আমি টিস্যু দিয়ে মুছছি।" তো ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টে উঠার সময় এখানে খুব সুন্দর একটা দেখলাম, বুথ দেখলাম, ফটো বুথ, ছবি তোলার মতো। নামার সময় অবশ্যই ছবি তুলবো। তো মানহার বাবা আমারে বলতেছে, "কি খাবা?" কোন জায়গায় গেলে মানহার আব্বু আমারে জিজ্ঞেস করে যে, "তুমি কি খাবা?" তো ভাইয়ারা আমাদেরকে সালাতের বাটি দিয়ে খাবার আনতে চলে গেছে। তো মানহার আব্বুর এত খিদা লাগছে যে সে সালাদই খাওয়া শুরু করে দিছে। তো মানহার বাবাকে বলতেছিলাম যে, "তুমি সালাদ খেয়ে পেট ভরে ফেললে তো খাবার খাইতে পারবা না।" তো আমরা কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দেই। আমরা হচ্ছে ৫ টা স্পেশাল বাটার নান অর্ডার করেছিলাম। আর হচ্ছে ২ টা চিকেন চাপ অর্ডার করেছিলাম। আর হচ্ছে ৩ টা ড্রিংকস অর্ডার করেছিলাম। আর এইগুলোর সাথে সালাদ, মেয়োনেজ আর হচ্ছে আ আমাদেরকে স্পেশাল একটা সস দেয় চাটনির মতো। চাটনিটা এত বেশি মজা ছিল। গ্রিন সসটা আমি খাইতেছিলাম আর মানহার আব্বুরে বলতেছিলাম, "কি থাকতে পারে এটার মধ্যে?" মানহার আব্বু গেস করে একটা নাম বলতেছিল, আমি গেস করে একটা নাম বলতেছিলাম যে হয়তো এটা দিছে বা এটা দিছে, সরিষা বাটা দিছে, লেবু দিছে, তারপর হচ্ছে কাঁচামরিচ দিছে। এরকম ২ জন গেস করতেছিলাম। আর মানহার বউ বলতেছে লবণ দিছে, আমি বলতেছি চিনি দিছে। এরকম করে ২ জনে মজা করতেছিলাম। খাবারটা এত ইয়াম্মি ছিল, মানহামণি বলতেছে, "আম্মি খাবারটা অনেক মজা।" আর নানটাও একদম সফট। আর 1 পারসন এর জন্য 1 পিস নান এনাফ। মানে পেট ভরার মতো, মন ভরার মতো। আর উপরে আনলিমিটেড তিল ছিল। মানে এখানে কিন্তু খুব সুন্দর একদম বেশি পরিমাণে, আমরা আরো অনেক জায়গায় খাইছি বাট তিল থাকে একদম কম। কিন্তু এখানে তিলটাও ছিল অনেক বেশি আর একদম সফট ছিল, রাবারি ছিল না। আর হচ্ছে মানে মুখে দিলে একদম মিলায় যাইতেছিল। মানে এত মজা লাগতেছিল। আমি বলি রুটিটা ছিঁড়ার পরে মাংসটা নিয়ে সবুজ সসটার মধ্যে একটু মাখিয়ে মুখে দিলে মনে হতো ম্যাজিক হইতেছে মুখে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি প্ল্যান করছি যে এরপরে একদিন ওখানে স্যুপ খাইতে যাবো। ডার্লিং পয়েন্টের খাবারটা অনেক ভালো। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় যখন আমি কোডা কলেজ ধানমন্ডি কোডা যখন যাইতাম, তখন আমি প্রতিদিন যাওয়া আসার সময় ডার্লিং পয়েন্ট দেখতাম। কিন্তু কখনো যাওয়া হয় নাই। এমনি ধানমন্ডিতে সবগুলা বুফে খাওয়া হইছে। রিও থেকে শুরু কইরা যা আছে সব বুফেতে খাইছি। বাট ওই যাওয়া আসার সময় ডার্লিং পয়েন্ট দেখতাম, ওখানে আবার রিক্সায় নামবো, খাইতে যাবো। ওইভাবে কোনো সময় হইতো না যাওয়া। কিন্তু ওখানে এই যে আজকে যে গেলাম ভালোই লাগলো। মানে উনাদের ব্যবহারও ভালো, আবার বসার জায়গাটাও খুব সুন্দর, আবার হচ্ছে এনভায়রনমেন্ট টাও ভালো। আবার মানে সবকিছু মিলে খুবই দারুণ। আর একটা জায়গা কতটা ফ্যান্সি, একটা খাবার রেস্টুরেন্ট, একটা খাবার হোটেল বা হচ্ছে একটা ফুড কোর্ট কতটা ফ্যান্সি সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কতটা ক্লিন, খাবারটা কতটা ভালো, খাবারটা কতটা সুস্বাদু, কতটা মজাদার, এই জিনিসগুলাই কিন্তু ম্যাটার করে। আপনারা কিন্তু আবার মনে করেন না যে ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্ট আবার আমাদেরকে হায়ার করে নিয়ে গেছে রিভিউ করার জন্য। আমি কিন্তু ওখানে গিয়ে আমি বিল দিয়ে কিন্তু খেয়েছি। ৳৫৯৫ বিল দিয়ে খেয়েছি। তো আর বিল নিয়েও একটা ইতিহাস হইছে, সেটা একটুখানি ভিডিও আমি আগে পোস্ট করছি। যারা দেখছেন তারা কম বেশি জানেন। আর যারা জানেন না তাদেরকে একটু বলে দেই। আমরা মূলত ধানমন্ডিতে গিয়েছিলাম মানহামণিকে নিয়ে। ধানমন্ডি লেকের ওখান দিয়ে একটু ঘোরাঘুরি করতে। বাচ্চা মানুষ একটু মাঝে মধ্যে ঘুরতে না নিয়ে গেলে হয় না। আর ও তো বাবা-মা ছাড়া কিছু বুঝে না। অনেক আছে যে বাচ্চাদেরকে রিলেটিভদের সাথে ছেড়ে দেয় বা ফ্রেন্ড সার্কেলদের সাথে ছেড়ে দেয়। কিন্তু আমি আমার বাচ্চাকে কারো সাথেই ছাড়ি না। আমি মনে করি আমার মেয়ের জন্য আমি আর ওর বাবাই হচ্ছে সবচেয়ে নিরাপদ প্লেস।
এর জন্য আমরাই মানামণিকে ছোটবেলা থেকে ও যেখানে যেতে চায়, যতক্ষণ থাকতে চায়, আমরা ওর আমরা মানহার সমস্ত ইচ্ছা সবসময় পূরণ করার চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে ঘুরতে না নিয়ে গেলে বাচ্চাদের মন দেখা যায় পড়াশোনায় বসতে চায় না বা দেখা যায় যে অম ভালো লাগে না। তো অনেক সময় দেখবেন যে বাচ্চারা স্কুলে গেলে এক বান্ধবী আরেক বান্ধবীকে বলে যে, "এই জানিস কালকে আমরা এখানে গেছিলাম, আমরা উত্তরায় গেছিলাম। এই জানিস আমরা কালকে ফ্যান্টাসি কিংডম গেছিলাম।" আবার অনেকে বলে, "জানিস কালকে আমরা রেস্টুরেন্টে খাইছিলাম।" তো আমি চাই না আমার বাচ্চা ওগুলা শুনে মানে কোনো আফসোস করুক বা ওর ভিতরে কোনো আফসোস এই জিনিসটা তৈরি হোক। আমি এর জন্য মাঝে মধ্যেই মানহাকে নিয়ে এদিক সেদিক যাই। এই টগি ওয়ার্ল্ড বলেন, এই যে পার্ক-টার্ক হাবি-জাবি এমন কোনো জায়গা নাই। বাবু ছোট থাকতে বাবুল্যান্ডের যতগুলা শাখা-টাখা আছে সব জায়গায় গেছি। মানে এমন কোনো কিছু বাদ নাই যে যাই নাই বা করি নাই। তো আমার কথা হচ্ছে আমার বাচ্চার যে ছোটবেলাটা এই যে আস্তে, আস্তে মানে আস্তে, আস্তে বড় হইতেছে। তো এই ছোটবেলাটা যদি মনে করেন যে আনন্দের না হয় তাহলে বড় হইলে তো আমাদেরকে মিস করবে না। বলবে না যে আম্মির সাথে এখানে গেছিলাম, বাবার সাথে ওখানে গেছিলাম। আম্মি বাবা আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত এগুলো তো বলবে না। তো আমি চাই যে আমার বাবুর মানে সমস্ত স্মৃতি জুড়ে যেন আমরা দুজন থাকি, ওর বাবা-মা। তো এইজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি বা আমি ছোটবেলায় যে জিনিসগুলা পাই নাই, আমি যে জিনিসগুলা মিস করছি। এই যে যেমন আমি বলি আমাদের বাসায় আমি যখন ছোট ছিলাম, আমাদের বাসায় যদি আমি ধরেন একটা সিনেমা দেখব, ধরেন একটা চ্যানেলে একটা সিনেমা হবে। আমি যদি ক্যালেন্ডারের মধ্যে দাগ দিয়ে রাখতাম যে অমুক তারিখে একটা সিনেমা হবে আমি দেখব। যেদিন সিনেমা হইতো ঐদিন আমার আম্মু আমার টিভির সামনে যাইতে দিত না। আমার টিভির সামনে যাইতে দিত না, টিভি দেখতে দিত না। আমি যে কাটা মুরগির মতো লাফাইতে থাকতাম। তাও টিভি ছাড়তে দিত না। ওই জিনিসটা আমি তখন ভাবতাম যে আমি যখন বড় হব, আমি যখন আম্মু হব তখন আমি আমার বাচ্চারে সব টিভি দেখতে দিব। সব জায়গায় ঘুরতে নিয়ে যাব, কোন কিছুতে না করব। তো এখন এমন হয় মানহার যদি এক্সামও থাকে, আমি যদি দেখি ভালো একটা কিছু হইতেছে টিভিতে বা ভালো একটা কিছু Facebook এ দেখছি মানহারে গিয়ে দেখে যে, "দেখো মানহা এটা হইতেছে।" কারণ একটা মানুষের সমস্ত কিছুই দরকার আছে। স্ট্রিক্টনেস এর ভিতরে থাকলে বাচ্চা ভালো হবে, স্বাধীনতা দিলে বাচ্চা খারাপ হয়ে যাবে। এটা ঠিক না। আমি মনে করি স্বাধীনতা যারা স্বাধীনতা পায় তাদের লাইফটা অন্যরকম হয়। আর যারা বন্দি জীবন কাটায় তারা মনে করে যে এইখান থেকে যদি একবার ভাগতে পারি আল্লাহ, আল্লাহ কইরা এই জায়গায় জীবনেও ফিরতাম না। অনেক আপনারা এরকম অনেক দেখবেন যে বাবা-মা একটা সন্তানকে নিজে অনেক কষ্ট করে অনেক শাসন, শোষণও বলা যায়। এটারে শাসন, শোষণও বলা যায়। এখন আমি আমার বাচ্চাকে জন্ম দিছি মানে আমি আমার বাচ্চার মাথা কিনে নিইনি। তো আমি বলতে চাই যে বাচ্চাকে শাসন না করে বাচ্চাকে আদর করে মানুষ করা যায়। এখন আসি হচ্ছে বিলের ঘটনায়। এই যে ৫৯৫ কত টাকার বিল আসছে জানি দেখলাম। আচ্ছা যেই টাকাটা বিল আসছে, এই বিলের টাকাটা হচ্ছে আমরা যখন পরিশোধ করব, আমরা যেহেতু এই যে ৳৫৯৫ আমরা যখন বিল দিব, বিল দেওয়ার জন্য যখন হচ্ছে আমরা মানিব্যাগ খুলছি তখন মানহারা বউ বলতেছে, "আমার কাছে শুধু রিক্সা ভাড়া ছিল। কার্ডে টাকা আছে, বিকাশে টাকা আছে। কিন্তু ক্যাশ টাকা আমার কাছে নাই।" আমার বলতেছে, "তোমার কাছে টাকা আছে?" পরে আমি বলছি যে, "না, আমি তো তুমি সাথে আছো দেখে আমি তো টাকা আনিনি।" তো মানহার আব্বু গেছে হচ্ছে বাইরে। তো মানহার আব্বু বাইরে গেছে বিকাশ থেকে টাকা তুলতে বা কার্ড দিয়ে টাকা তুলতে। আমি আর মানহা বইসা বলতেছি কি, "মানহা এখন যদি তোমার বাবা না আসে তাহলে তো হোটেলের লোকজন আমাদের ২ জনকে দেয়া হচ্ছে। থালা-বাসন ধোয়াবে।" তো মানহা হাসতেছিল, আমিও হাসতেছিলাম। তারপরে আমি বলতেছি যে, "মানহা তোমার বাবা মনে হয় আজকে আর আসবে না। ব্যাগ রাইখা তো ভাগছে। তো আজকে মনে হয় আমাদের দুজনের কপালে থালা-বাসন দেওয়া আছে।" তো মানহা বলতেছে, "আম্মি তুমি তো বাসায় থালা-বাসন ডিশওয়াশারে দও। তুমি এখানে প্লেট কিভাবে দিবা?" আমি বলতেছি, "বাবা ঘাড়ে" কয়, "মাইর কয়টা খাইতে পারোস?" কয়, "একটাও খাইতে পারি না।" কয়, "ঘাড়ে পড়লে কয়টা খাইতে পারোস?" কয়, "ঘাড়ে পড়লে সব কয়টাই খাইতে পারি।" বাইন্দা মারলে সব কটাই খাওয়া যায়। তো আমি বলতেছি এখন যদি ৳৫৯৫ বিল শোধ করতে না পারি তাহলে আজকে এই প্লেট বাটি সব রেস্টুরেন্টের প্লেট বাটি সব আমারে দিয়ে ধোয়াবে। তো মানহার আমি আল্লাহ, আল্লাহ করতেছিলাম। এই যে ব্যাগ রেখে গেছে মানহার আব্বু আমাদের অনেক হাসিও লাগতেছিল। যে মানহার আব্বু যদি বাসায় চলে যায় তা আমাদের কপালে খারাপ আছে। তো মানহা বলছে, "ওই যে বাবা চলে আসছে।" বলে, "বাবা তোমারে দিয়া বাসায় থালা-বাসন ধোয়ায় না আর বাবা বুঝি রেস্টুরেন্টের থালা-বাসন তোমারে দিয়ে ধোয়াবে।" তো আমি একটা মানুষ যেই জায়গায় যাই আমি খুব জলি মাইন্ডের আমি সবার সাথে খুব মিশা চলি। আর আমি যত মানে ফাড়া বাসে চিপায় পড়ার পরিস্থিতি হোক কিন্তু সবসময় আমি খুব হাসিখুশি থাকি। আমি যে বাঁশ খাইছি আমার চেহারা দেখলে কেউ বুঝবে না। কারণ আমি সবসময় হাসিখুশি থাকি। কারণ আমি যদি মনে করেন যে মুখ ব্যাকা করে রাখি তাহলে আমার সমস্যা তো কেউ সমাধান করে দিবে না। আমার নিজের মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ভাইয়ারে যে, "ভাইয়া আমি যদি টাকা না দিতে পারতাম আপনারা কি আমারে দিয়ে থালা বাসন ধুয়াইতেন?" তো ভাইয়াটা হাইসা দিছে। তো মানহার আব্বু বলতেছে যে, "রাতের জন্য খাবার কিছু নিয়ে নাও।"
তো আমি যে রাতের জন্য খাবার কিছু নিয়ে নিছি। তো কিছু খাইছি আবার কিছু নিছি। তো আমার খুব হাসি পাইতেছিল। আমি প্রায় সময় নাটকে দেখি যে রেস্টুরেন্টের বিল না দিতে পারলে হচ্ছে থালা-বাসন ধোয়ায়। রেস্টুরেন্টের থালা-বাসন ধোয়ায়। রেস্টুরেন্টের খাবারের বিল না দিতে পারলে। তো আমি ভাবছিলাম আজকে মনে হয় আমার কপালে সেই সুদিন আসছে। তো আল্লাহ বাঁচাইছে ওরকম কিছু হয় নাই। তো আমি কানে ধরছি। এরপরে আমি মানহার আব্বুর সাথে কোথাও গেল, পার্স বাসায় ফালায়া যাব না। অবশ্যই আমার পার্স সাথে করে নিয়ে যাব। তাহলে আর এরকম বিপদে পড়তে হবে না। থালা-বাসন ধোয়ার মতো অবস্থাও হবে না। তো যাই হোক মানহারে বলতেছিলাম, "মানহা তুমি থালা-বাসন ধুইলে তোমার ভাল লাগতো?" পরে বলতেছে, "না ভাল লাগতো না।" তো আমি বলতেছি, "মানহার আব্বু তাকাও, তাকাও বিলটা তুমি দিছো তোমার সাথে একটা ছবি তুলি।" তারপর ছবি তুললাম। তারপর এখন মানহারে বলতেছি, "মানহা আজকের মতো বড় বাচ্চা বাইচা গেছি। একটুর জন্য বাঁচছি, নাহলে কিন্তু আজকে মান-ইজ্জত থাকতো না।" তারপর সবাই দেখতে পারতো রেস্টুরেন্টে থালা-বাসন ধোয়ার ব্লগ। তো আমি মানহার আব্বুরে বললাম, "চল আমরা বের হয়ে যাবো তো। ডার্লিং পয়েন্ট লেখা যে বুথটা আছে ওখানে আমরা একটা ছবি তুলি।" তারপর আমরা ৩ মাথা এক জায়গা করে ছবি তুললাম। ছবি তোলার পর মানহার আব্বু বলতেছে, "আর কটা ছবি তুলবা? তাড়াতাড়ি নামো।" তারপর আমি নাইমা দেখতেছি এখানে আরো চিকেন চাপ বানাইতেছে, আরো চিকেন চাপ বানাইতেছে। তারপর আমি বলছি, "আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে" মানে ডার্লিং পয়েন্টের তীরে। তো আমাদের যেহেতু গাড়ি নেই, আমরা যেহেতু হালকা বড়লোক, বেশি বড়লোক না, গাড়ি নেই যেহেতু, তো আমার হাসব্যান্ড রিক্সা ঠিক করলো। মানহার আব্বু রিক্সা ঠিক করলো। ড্রাইভারের সাথে বসায় দিলাম মানহার আব্বুরে। আর আমি আর মানহা সুন্দর করে পিছনে বসলাম। তারপর আমরা সুন্দর করে বাসায় চলে গেলাম। খাবারটা এত মজা ছিল ইনশাআল্লাহ স্যুপ খাইতে আবারও আসবো। স্যুপ খাইতে আবার আসবো। আর উ চিকেন গ্রিল খাইতে, তারপর চিকেন চাপ খাইতেও আবার আসবো। খুবই মজা লাগছে, খুবই মজা লাগছে। আপনারাও যাইতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।